ওয়েলকাম স্টুডেন্টস। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার যার নাম হলো তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো প্রথমেই এই তেজস্ক্রিয়তা, যার ইংরেজিতে নাম হলো রেডিও অ্যাক্টিভিটি, এই তেজস্ক্রিয়তার বা রেডিও অ্যাক্টিভিটির বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে পরমাণু সম্পর্কে, যে একটি পরমাণুতে কী কী থাকে। তা আমরা প্রথমেই জানি যে পরমাণুতে একটি নিউক্লিয়াস থাকে, যাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। তো এই নিউক্লিয়াসে কারা থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ হয় পজিটিভ, নিউট্রনের চার্জ হয় নিস্তড়িত। এবার সাধারণ পরমাণুতে এই প্রোটন নিউট্রনের সংখ্যা তো কমই থাকে, কিন্তু অনেক বড় বড় যে পরমাণু, সাধারণত বিসমাথের পরবর্তী যে পরমাণু, সেসব পরমাণুর মধ্যে কিন্তু এই প্রোটন নিউট্রনের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন এই পরমাণুগুলির মধ্যে কিন্তু এই যে আমরা তো দেখলাম যে তেজস্ক্রিয়তা, এই চ্যাপ্টারের নাম, তো এই তেজস্ক্রিয়তা বিষয়টি কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই একটা কিছু ঘটনা ঘটে, যার জন্যই কিনা একটা পরমাণু এই তেজস্ক্রিয়তার বিষয়টি প্রদর্শন করে। তো এবার আমরা জানবো, তো আমরা চ্যাপ্টারে কী কী জানবো? আমরা এই চ্যাপ্টারে জানবো তেজস্ক্রিয়তার বিষয়গুলি জানবো, তেজস্ক্রিয়তা কী, কেন, এবং তেজস্ক্রিয়তার কারণটি কী, এবং তেজস্ক্রিয়তা যখন একটা পরমাণু দেখায়, সেই তেজস্ক্রিয় পরমাণুটি কিন্তু বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তো কী কী রশ্মি বিকিরণ করে, সেই রশ্মিগুলির প্রকৃতি কেমন, এবং সেই বিকিরণের ফলে কী কী ঘটে, এবং এই যে রশ্মিগুলি বিকিরিত হয় তাদের বিভিন্ন রকমের ধর্মের তুলনা, বিশেষ করে তাদের ভেদন ক্ষমতার তুলনা, তো এই সমস্ত কিছু আমরা জানব। এবং এবার আমরা দেখি যে তেজস্ক্রিয়তার ইতিহাসটা কী, তেজস্ক্রিয়তার প্রথম থেকে কবে থেকে এই তেজস্ক্রিয়তা ঘটনাটা আমাদের পৃথিবীতে সবাই জানলো। এই ক্ষেত্রে যার নাম প্রথমেই বলতে হয়, তার নাম হচ্ছে হেনরি বেকারেল, যিনি কিনা 1896 খ্রিস্টাব্দে পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক একটা যৌগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে এই লবণটি অন্ধকারেও কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে। এই ঘটনা থেকেই তিনি সিদ্ধান্ত একটা করলো যে ইউরেনিয়াম ঘটিত পদার্থ থেকে ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে অবিরত নির্গত হয়। এই রশ্মি নির্গমন কোনো অবস্থাতেই বন্ধ হয় না বা একে নিয়ন্ত্রণও করা যায় না। তো এই রশ্মির তখন তিনি নাম দিলেন বেকারেল রশ্মি, যদিও পরবর্তীতে এর নাম হয়েছিল তেজস্ক্রিয় রশ্মি। তো এই যে ঘটনাটি, এই ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা, এবং যে সমস্ত পদার্থ এই সমস্ত তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। পরবর্তীতে 1898 খ্রিস্টাব্দে মাদাম কুরি এবং পিয়ের কুরি, পোল্যান্ডের বিজ্ঞানী, এরা পিচ ব্লেন্ড, যেটা কিনা ইউরেনিয়ামের একটি যৌগ, সেটা নিয়ে গবেষণা করতে থাকেন। তখন তারা দেখলেন যে এই যৌগটার মধ্যে ইউরেনিয়াম তো আছেই, কিন্তু তার সাথে আরও কিছু মৌল আছে যাদের কিনা এই তেজস্ক্রিয় ধর্মটি ইউরেনিয়ামের চেয়েও বেশি। তখন তারা বিভিন্ন গবেষণা করে, অনেক সময় নিয়ে গবেষণা করে দেখলেন যে সেই মৌলটির নাম হলো, একটি নতুন তেজস্ক্রিয় মৌল তারা আবিষ্কার করলেন এবং তার নাম দিলেন হচ্ছে পোলোনিয়াম, যেটি কিনা পিচ ব্লেন্ডের মধ্যে ছিল। পোল্যান্ড দেশের নাম অনুসারে পোলোনিয়াম নাম হলো। এবং আরও একটি মৌল তারা সেই পিচ ব্লেন্ড থেকে সংগ্রহ করতে পেরেছিলেন, পৃথক করতে পেরেছিলেন, যার নাম তারা দিলেন রেডিয়াম। তো এই হলো তেজস্ক্রিয় রশ্মির, তেজস্ক্রিয়তার প্রথম দিকের ইতিহাস। যার নাম আমরা যার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, সে হচ্ছে মেরি কুরি, যিনি কিনা পোল্যান্ডের একজন বিজ্ঞানী। তিনি 1898 খ্রিস্টাব্দে কিন্তু পোলোনিয়াম এবং রেডিয়ামকে আবিষ্কার করেছিলেন। তো তার ল্যাবরেটরির ছবি তোমরা দেখতে পাচ্ছ। ইনি দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন, একবার 1903 সালে, একবার 1911 সালে। এবার আমরা তেজস্ক্রিয়তার কারণ সম্পর্কে জানবো, যে তেজস্ক্রিয়তা ধর্ম একটা পরমাণু যে দেখায়, কেন দেখায়। তো তার আগেই আমাদের একটু আগে আমরা জানলাম যে একটা পরমাণু, সাধারণত যারা ছোট পরমাণু, হালকা পরমাণু, তাদের মধ্যে তো যে নিউক্লিয়াস থাকে সেখানে প্রোটন নিউট্রনের সংখ্যা কম থাকে। কিন্তু অনেক বড় পরমাণু নিউক্লিয়াস, যেখানে বলতে বলি যে বিসমাথ পরবর্তী যে সমস্ত নিউক্লিয়াসগুলি আছে, তাদের পরমাণু নিউক্লিয়াসে এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা অনেকটাই বেশি হয়। আর এই প্রোটন নিউট্রন এরা কিন্তু পরস্পর দৃঢ় নিউক্লিয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। এবার সেখানে এই প্রোটন তাদের চার্জ পজিটিভ, তো তাদের মধ্যে বিকর্ষণজনিত বল কাজ করে। এই বিকর্ষণজনিত বলের মাধ্যমেই পরমাণুগুলি কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি হয়। তো এইভাবে পরমাণুগুলি যখন অস্থির হয়ে পড়ে এই বিকর্ষণজনিত বলের কারণে, যেহেতু পরমাণুতে প্রোটন সংখ্যা অনেক বেড়ে গেছে, তখন বিকর্ষণ অনেক বেশি হয়ে গেছে, তখন পরমাণুগুলি কি অস্থিরতার থেকে মুক্ত হতে চায়, একটা সুস্থিতি অর্জন করতে চায়। সেই সুস্থিতি অর্জনের জন্য পরমাণুগুলি তখন কি করে, এই বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মিগুলি বিকিরণ করা শুরু করে, এবং পরমাণুগুলি একটা সুস্থির অবস্থা ফিরে আসার চেষ্টা করে। এবার
আমরা পরমাণুর একটি বিষয় জানবো, যে পরমাণুর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। এই যে একটা পরমাণুর চিহ্ন আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি, তার উপরে যে সংখ্যাটা লেখা আছে সেটাকে বলা হয় পরমাণুর ভর সংখ্যা, যা কিনা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টি। আর নিচের সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যা কিনা প্রোটন সংখ্যা, মানে পরমাণুতে যে কটি প্রোটন সংখ্যা আছে সেটাই হলো তার পারমাণবিক সংখ্যা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের কিন্তু রশ্মি একটা রেডিও অ্যাক্টিভ পরমাণু বিকিরণ করে, তেজস্ক্রিয় পরমাণু বিকিরণ করে। তারা হলো কি আলফা, বিটা এবং গামা। এবার এই আলফা, বিটা, গামা এদের প্রকৃতি কেমন, এদের আধান প্রকৃতিটা কেমন, সেটা জানার জন্য এই পরীক্ষাটি দেখতে পাচ্ছ একটা তেজস্ক্রিয় মৌলকে নেওয়া হয়েছে এবং সেটিকে একটি সরু ছিদ্রযুক্ত ধাতব পাতের মধ্যে দিয়ে পাস করিয়ে এই একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। আবার এই তড়িৎ ক্ষেত্রে একদিকে পজিটিভ চার্জ, একদিকে নেগেটিভ চার্জ। এবার যখন সেই তেজস্ক্রিয় রশ্মিগুলি এর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে একটি বেঁকে গেল, পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে একটি বেঁকে গেল এবং একটি সরলরেখাতে চলে গেল। এর অর্থ এই যে কণাটি, এর তার মানে ধনাত্মক আধানযুক্ত আছে এবং এর ঋণাত্মক আধানযুক্ত, এর কোনো আধানই নেই। তো এইভাবে আমরা তেজস্ক্রিয় রশ্মির যে ধর্মগুলি বুঝতে পারলাম, আধান প্রকৃতিটি বুঝতে পারলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা তেজস্ক্রিয় পরমাণু যখন এই আলফা, বিটা, গামা বিকিরণ করে তারা কেমন হয়। এই আলফা মানে কিন্তু অ্যাকচুয়ালি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, বিটা কণা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনকে বোঝায়, আর গামা জাস্ট একটা রেডিয়েশন বা একটা রশ্মি, এর কোনো কণা ধর্ম নেই। এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা আলফা কণা যখন বিকিরণ হয়, আলফা কণাটা অ্যাকচুয়ালি কি একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এখানে হিলিয়াম পরমাণুর সেই মডেলটি দেওয়া আছে, যার চার্জ হয় 2+। এবার আমরা দেখছি আলফা কণা যখন বিকিরণ হয় একটা রেডিও অ্যাক্টিভ পরমাণু থেকে, তখন সেটি কি হয়, সেই অস্থির পরমাণুটি একটা সুস্থিত পরমাণুতে পরিণত হয় এবং সেই আলফা কণাটি বেরিয়ে যায়। তা আলফা বিকিরণ যখন হয় অ্যাকচুয়ালি কি হয়, একটা আনস্টেবল পরমাণু, অস্থির পরমাণু যখন এই আলফা কণা বিকিরণ করে তখন কি হয়, তার ভর সংখ্যা 4 কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তো এটার কিছু আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছ এখানে যে রেডিয়াম যখন হিলিয়াম পরমাণু মানে অ্যাকচুয়ালি আলফা যখন কণা বিকিরণ করলো, তখন সে এইভাবে দেখো 4 একক ভর সংখ্যা কমে গেল এবং 2 একক পারমাণবিক সংখ্যা কমে গেল। একইভাবে এখানেও দেখতে পাচ্ছ যখন একটা আলফা বিকিরণ হয়ে গেল তখন কিন্তু ভর সংখ্যা 92 থেকে 90, 146 থেকে 144 হয়ে যাচ্ছে এখান থেকে। না, এখানে যদি কণার সংখ্যা বলা হচ্ছে, তো এইখানের মাধ্যমে তোমরা দেখতে পাবে যে ভর সংখ্যা 4 একক কমে গেল এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেল। এরা হচ্ছে শুধু প্রোটন সংখ্যার নিউটন সংখ্যাকে বোঝাচ্ছে এখানে। এবার আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি রেডিয়াম থেকে রেডন। আবার এই উদাহরণেও দেখতে পাচ্ছ ভর সংখ্যা 4 একক কমে গেছে, পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেছে। এই আরেকটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও ভর সংখ্যা 4 একক কমে গেল, পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেল। এইবার আসি আমরা বিটা কণা বিকিরণ। বিটা কণা বিকিরণের ক্ষেত্রে কি হয়, বিটা কণা বিকিরণের ক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। এই যে আমাদের বিটা কণা মানেই বলা হয়েছিল যে একটা ইলেকট্রন মানেই হচ্ছে একটা বিটা কণার মতো। তো এবার বিটা কণা নির্গত হলে এইভাবেই ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। এই প্রোটন সংখ্যা এখানে দেখতে পাচ্ছ 1 একক বেড়ে গেছে। এবার এই উদাহরণটার মধ্যে দেখতে পাচ্ছ যে একটা বিটা কণা বেরিয়ে গেছে তখন কীভাবে ভর সংখ্যার পরিবর্তন নেই, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে। আরেকটি উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানেও ভর সংখ্যার পরিবর্তন নেই, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে গেছে, এই যে বিটা কণা আমাদের। তো এইভাবে আমাদের এই বিটা কণার নির্গত হলে পরে পরমাণু কীভাবে তার পরিবর্তন হয় সেটা আমরা এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখলাম। এবার আমরা দেখব গামা রশ্মি বিকিরণ। এই গামা রশ্মি বিকিরণ এটা কিন্তু কোনো কণা নয়, এটার কোনো দেখতে পাচ্ছ দে হ্যাভ নো মাস। এই গামা রশ্মি কিন্তু কোনো ভরই নেই, এটি শুধুমাত্র একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো এই তড়িৎচুম্বকীয় বিকিরণটাকেই গামা রশ্মি বিকিরণ হিসেবে বলা হয়, গামা বিকিরণ বলা হয়। তো এই গামা বিকিরণ যখন হয়, গামা রশ্মি যখন নির্গত হয়, তখন কিন্তু পরমাণুর কোনো ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনোটাই পরিবর্তন হয় না। এবার গামা রশ্মির ক্ষেত্রে দেখা যায় যে ভেদন ক্ষমতায় সব থেকে বেশি হয় যখন ভেদন ক্ষমতা আমরা তুলনা করি। এবার ভেদন ক্ষমতার তুলনাটা আমরা এই ছবিটির মাধ্যমে দেখার চেষ্টা করব। যেখানে দেখতে পাচ্ছ যে আলফা কণার ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে কম এই তিনটি মধ্যে, বিটা গামার মধ্যে। যখন আলফা এই পেপারটি ভেদ করতে পারছে না, সেক্ষেত্রে বিটা কিন্তু পেপার ভেদ করে চলে গেছে, গামা তো চলেই গেছে, এবং অ্যালুমিনিয়াম শিটে গিয়ে বিটা কণা কিন্তু আটকে গেছে। তো বিটা কণা কিন্তু অ্যালুমিনিয়াম শিটকে ভেদ করতে পারেনি, অথচ গামা কিন্তু অ্যালুমিনিয়াম শিটকে ভেদ করে লেডে গিয়ে আটকে গেছে।
তো এই ছবিটির মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে ভেদন ক্ষমতা যদি তুলনা করি সেক্ষেত্রে আলফা বিটা গামার মধ্যে গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। তো আরেকটি ছবি তোমরা দেখো, সেখানেও দেখতে পাচ্ছ যে আলফা কণা কিন্তু আমাদের হাতের যে তালু সেইটাই ভেদ করতে পারছে না, অথচ বিটা কণা কিন্তু আমাদের এই হাতের তালুকেও ভেদ করে চলে যেতে পারছে। আর গামার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতের তালু ভেদ করে কংক্রিটের দেওয়ালকেও অনেকটা দূর পর্যন্ত সে চলে গেছে, 1 মিটার পর্যন্ত কংক্রিটের দেওয়ালকে ভেদ করে যেতে পারে। এটা কিন্তু বুঝতে পারছো যে গামা কণা বা গামা রশ্মি এর ভেদন ক্ষমতা এই আলফা বিটার তুলনায় অনেক বেশি। এবার আমরা দেখবো এদের ভেদন ক্ষমতার একটা কারণ, যে গামা রশ্মির ভেদন ক্ষমতা তো সব থেকে বেশি হয় এই লাইট রে বা এক্স রশ্মির তুলনায়। তো এটার কারণটা দেখতে পাচ্ছ যে এই তিনটি যে তরঙ্গ তাদের মধ্যে সবচেয়ে বেশি গামার ক্ষেত্রেই যে তরঙ্গ দৈর্ঘ্য, তো এইটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু গামা রশ্মির ক্ষেত্রে সব থেকে কম। দেখতে পাচ্ছ এই যে ডিস্টেন্স, এখান থেকে এখানে ডিস্টেন্সটাই তো বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তিনটি ছবিতে গামার ক্ষেত্রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এবং তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার ফলে কম্পাঙ্ক বেশি হয়, তো গামার ক্ষেত্রে কম্পাঙ্কটা অনেক বেশি। তো এটা হতে পারে যে এদের ভেদন ক্ষমতা, গামার ভেদন ক্ষমতার বেশি হওয়ার কারণ। এবার আমরা দেখব তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা পরিমাপের এককে কুরি এবং রাদারফোর্ড এই দুটি একক আমরা জানি। এবার এই কুরি এবং রাদারফোর্ড এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, এই 1 কুরি সমান সমান হয় 3.7 × 10⁴ রাদারফোর্ড। ইহাই হলো এই কুরি এবং রাদারফোর্ডের মধ্যে একটি সম্পর্ক। আর তেজস্ক্রিয়তা পরিমাপের আরেকটি এসআই একক আছে, সেটা হলো বেকারেল। এই বেকারেল হলো তেজস্ক্রিয়তার একক। এবার তেজস্ক্রিয়তার যে ঘটনা, এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কী সেগুলি? এই তেজস্ক্রিয়তা তো অবশ্যই একটি নিউক্লিয় ঘটনা, যেহেতু পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ঘটছে, বাইরের ইলেকট্রনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর এই তেজস্ক্রিয় রশ্মি যে বিকিরণটা হয়, আলফা বিটা গামার যে বিকিরণ হয়, সেটা কিন্তু এই চাপ, তাপ, আলো, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কোনো শর্ত দ্বারাই, কোনো কিছু বাহ্যিক প্রভাবের দ্বারাই প্রভাবিত হয়ই না, এটা স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে। আর এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে কিন্তু দেখা যায় যে নতুন মৌলের সৃষ্টি হয়, যেহেতু ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বিশেষ করে পারমাণবিক সংখ্যা যখন পরিবর্তন হচ্ছে তখন নতুন মৌলের সৃষ্টি হচ্ছে। আর এই তেজস্ক্রিয় পরিবর্তন কিন্তু সর্বদাই একমুখী, এই সর্বদাই একমুখী, কিন্তু বিপরীত হয় না কখনো, যে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু হয়ে সেটা আবার ব্যাক হয়ে গেল অটোমেটিক। তো এটা কখনোই হয় না, সর্বদাই একমুখী হয়, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার প্রথম অংশ। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। তো নেক্সট ভিডিওর মাধ্যমে তেজস্ক্রিয়তার আমরা আদার্স যে অংশগুলি আছে, যে নিউক্লিয় বিভিন্ন ঘটনা বলতে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এবং তার কারণ যে ভর ত্রুটি হয়, রাসায়নিক কী বলে নিউক্লিয় বন্ধনের বিষয়টি আমরা সেখানে আলোচনা করব, এবং আরও কিছু প্রশ্ন উত্তর নিয়েও আমরা সেখানে সেই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ভিডিওটির যদি কেমন লাগে সেটা তোমরা অবশ্যই জানাবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ।